বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ রতনবাবু নাক ডাকতে শুরু করেছেন। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল, ওই লাঠিটা কাল হাটে কিনলেন নাকি বাবু? রতনবাবু বললেন, হ্যাঁ। কত নিল? রতনবাবু দাম বললেন। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, তুমি গিয়েছিলে হাটে? পঞ্চা একগাল হেসে বলল, হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে। আপনি আমায় দেখতে পাননি? কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছালেন। কালকের সেই কোকড়া চুলওয়ালা লোকটি আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজার গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথা বলছেন। মণিলাল বাবুর নাম আর সুটকেস কথাটা রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন, কে আত্মহত্যা করলো মশাই? গতকালের ভদ্রলোক বললেন, কাল আপনাকে দেখে যেই লোক বলে ভুল করেছিলাম তিনি। সুইসাইড? সেরকমই মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে, একটা ওভারব্রিজ আছে, তারই ঠিক নিচে। মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতে একটু অদ্ভুত গোছের ছিলেন, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না। আমরা ওকে নিয়ে বলাবলি করতুম। ডেড বডি? পুলিশের জিম্মায়। চেঞ্জে এসেছিলেন ভদ্রলোক। চেনাশোনা কেউ নেই এখানে। কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি আর কিছুই জানি না। রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুয়েক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড? তাহলে খুনের কথাটা কারোর মাথাতেই আসেনি। কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ। লোকে এত ভয় পায় কেন? রতনবাবু মনে মনে ভারী হালকা বোধ করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে যাবেন। ভাবতেও আনন্দ লাগে। গতকাল মণিলাল বাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মণিহারির দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন। না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছুদূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানিক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উদ্যোগ করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল। আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজে যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশের মেঘ অবশ্য কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজকে তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনেই ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন, যে ভদ্রলোকটি কাল মারা গেছেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই? রতনবাবু প্রথমটায় কিছু না বলে অবাক হবার ভান করে শম্ভুবাবুর দিকে চাইলেন। তারপর বললেন, কেন বলুন তো? না, মানে পঞ্চা বলছিল হাটে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছে। রতনবাবু অল্প হেসে শান্তভাবে বললেন, আলাপ আমার এখানে কারোর সঙ্গেই হয়নি। হাটে 1-8 জনের সঙ্গে কথা হয়েছে বটে। তবে কি জানেন, কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না। ওহো! শম্ভুবাবু হাসলেন। ভদ্রলোক বেশ আমোদে। উনিও আপনারই মতো হাওয়া বদলে এসেছিলেন, কালিকা হোটেলে উঠেছিলেন। ও তাই বুঝি? রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। মাত্র 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না। রাস্তায় তার দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না। ওই মানিকজোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু। পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন।
খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মণিলাল বাবুর সঙ্গে আলাপ হবার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে বাবলা গাছ, ওটা পেরিয়ে মিনিট খানিক হাঁটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ফিকে মেঘ। বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে চললেন। বলা যায় না, ট্রেন যদি কালকের চেয়েও বেশি তাড়াতাড়ি চলে আসে। মাথার উপর দিয়ে এক ঝাঁক সাদা বক উড়ে গেল। ভিনদেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার স্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিংয়ের পাশটায় এগিয়ে গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরও দূরে স্টেশন। রেলিংয়ের নিচের দিকে কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, আর ভিতরে এলাচ আর সুপুরি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের ওপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দও পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটাটা কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে, এখনো শব্দ পাওয়া যাচ্ছে না যে, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবারে শব্দ পাচ্ছেন তিনি। ঘুম ঘুম আওয়াজ করে, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের আওয়াজ। রতনবাবুর হঠাৎ মনে হলো তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এ সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারিদিকে চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধে নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান যাত্রেল ট্রেনটা ছাড়া মাইলখানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেন এখন 100 গজের মধ্যে। রতনবাবু রেলিংয়ের দিকে আরও এগিয়ে গেলেন। আগেকার দিনের স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না। চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাবার বিপদ ছিল। এই ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুরুগম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো। ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দু কনুইয়ের ওপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল প্রায় 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিম দিকে। সেদিকের আকাশে রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের উপরে নেই, তবে তার চিহ্ন স্বরূপ একটা জিনিস এখন রেলিংয়ে কাঠের একটা ফাটলে আটকে রয়েছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটা অ্যালুমিনিয়ামের কৌটো। গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন।